আসাদকে ক্ষমতায় রেখে সিরিয়া সংকট সমাধানে রাজি যুক্তরাষ্ট্র। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি। অভিবাসী নীতি পুনরায় পর্যালোচনার আহ্বান জানালো পোপ ফ্রান্সিস। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এবং বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরামর্শক মাইকেল হাসি। আসসালামু আলাইকুম। মিলেনিয়াম সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি কাউসার আল ওয়াহিদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আসাদ সরকারকে ক্ষমতায় রেখে সিরিয়া সংকট সমাধানে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিরিয়ার আইএস দমন ও শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়া শান্তি আলোচনা এগিয়ে নিতে একটি প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে আগামী শুক্রবার নিউ ইয়র্কে বিশ্বশক্তিগুলোর সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছেন মস্কো ও ওয়াশিংটন। এদিকে সিরিয়ার আলেপ্পোয় রুশ বিমান হামলায় অন্তত 34 জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মঙ্গলবার আলেপ্পোয় আসাদ বিরোধী বিদ্রোহী অধ্যুষিত এলাকায় দুটি বাজারে বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একই দিন ইদলিব ও দামেস্ক সিরীয় বাহিনীর বিমান হামলা পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে অনলাইনে নতুন একটি ভিডিও প্রকাশিত হয়। ইরান পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করায় নতুন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ 12 বছরের তদন্তে বের হয়ে এসেছে চুক্তির পরও নিয়ম ভঙ্গ করে গত অক্টোবরে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি একেবারে নাকচ করে দিচ্ছে না ওবামা প্রশাসন। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিব ইউকিয়া আমানো এক বিবৃতিতে ঘোষণা দেন, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা বানাতে চাইছে এমন কোনো প্রমাণ তারা তদন্তে পাননি। ইতিমধ্যে এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রার্থীদের বিরূপ মন্তব্যের পর অভিবাসন ও শরণার্থী নীতির পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার দেশটির নাগরিক অধিকার বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এদিকে শরণার্থীদের সাহায্য করতে অভিবাসী নীতি পুনরায় পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে পোপ ফ্রান্সিস। নাগরিক অধিকার বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, অভিবাসন যুক্তরাষ্ট্রের মূল ইতিহাসের সঙ্গে জড়িত। এ সময় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর সমালোচনা করে মার্কিন নাগরিকদের ধর্মান্ধতা ও বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার ভ্যাটিকানের সরকার ও জাতিসংঘের কাছে শরণার্থীদের স্বাগত জানাতে ও তাদের সাহায্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইউরোপের বেশ কয়েকটি দেশে শরণার্থী প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের পরিকল্পনার প্রেক্ষিতে এ আহ্বান জানান তিনি। এদিকে উত্তরাঞ্চলের এজিয়ান দ্বীপে শরণার্থীদের জন্য নির্মিত নতুন নিবন্ধন কেন্দ্র এক ভিডিও প্রকাশ করেছে গ্রিস। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীরা মঙ্গলবার চতুর্থ ও বছরের শেষ দলীয় বৈঠকে অংশ নিয়ে আইএস দমন, অভিবাসন, সিরিয়ার আসাদ সরকারের ক্ষমতায় থাকা না থাকা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় বিষয় প্রাধান্য না পেলেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকায় রিপাবলিকানরা নেতারা একে অপরের ওপর কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত ছিলেন। বিতর্কিত নানা মন্তব্যের জন্য প্রতিবারের মতো এবারও জনসমর্থনে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন জেব বুশ। রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক উপলক্ষে লাস ভেগাসের লেভাদা শহরের ভেনিশিয়ান হোটেলে মঙ্গলবার সেজে ওঠে অন্যরূপে। এ সময় বাইরের রিপাবলিকান সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দেয়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের 3টি গ্রামে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নৃশংস হামলায় অন্তত 30 জন নিহত ও 20 জন আহত হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বোকো হারামের সদস্যরা গত শনিবার চাপাতি নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে গলা কেটে হত্যা করে। এর মধ্যে একই গ্রামে 20 জনকে হত্যা করা হয়। আক্রান্ত 3টি গ্রামই বর্নো প্রদেশে অবস্থিত। এলাকাটি দুর্গম হওয়ায় এই নৃশংস হামলার খবর দেরিতে প্রকাশ পায়। অঞ্চলটি নাইজেরিয়ার সামরিক প্রধান টুকুর ইউসুফ বুরাটাই এর নিজ শহরের কাছাকাছি। সম্প্রতি একটি সংস্থার প্রকাশিত গ্লোবাল টেররিজম ইন্ডেক্সের তথ্য মতে নাইজেরিয়ায় এই জঙ্গি দলটি মধ্যপ্রাচ্যের আইএসের চেয়েও বেশি মানুষকে হত্যা করেছে। 2015 সালের মার্চে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে বোকো হারাম। ইয়েমেনের যুদ্ধরত দলগুলোর জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের শান্তি আলোচনা শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে কার্যকর হওয়া 7 দিনের যুদ্ধবিরতি শুরুর পর বৈঠকে বসল তারা। জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, সরকারের সঙ্গে হাউথি ও তাদের সমর্থিত দলগুলো এই আলোচনার মাধ্যমে কয়েক মাস ধরে চলা সহিংসতার একটি স্থায়ী সমাধান চায়।
এদিকে ইয়েমেনের প্রধানমন্ত্রী খালেদ বাহা মঙ্গলবার কাতার সফরে বলেছেন, শান্তি আলোচনা শুরু হওয়ায় দ্রুত ইয়েমেন সমস্যার সমাধান হবে। হাউথিদেরকে ইরানের সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো ইয়েমেন সংকটকে আরও ঘোলাটে করছে। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের দূত ইসমাইল শেখ আহমেদ বিদ্রোহীদের যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সমর্থনের আহ্বান জানিয়েছেন। চলমান সহিংসতায় রাজনৈতিক সমাধানই একমাত্র উপায় বলে উল্লেখ করেন তিনি। এদিকে চলমান যুদ্ধবিরতিতে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষিদ্ধ করা উচিত। দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাই। মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে পাকিস্তানের পেশোয়ারে সেনাচালিত একটি বিদ্যালয়ে হামলার 1 বছর উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় নিন্দা জানায় মালালা বলেন, সন্ত্রাসের জন্য মুসলিমকে দায়ী করলে প্রকৃত জঙ্গিরা আরও বেশি তৎপর হয়ে উঠবে। এ বিষয়ে রাজনীতিবিদ ও গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মালালা। 2014 সালে পেশোয়ারে ওই বিদ্যালয়ে তালেবানদের হামলায় 140 জন নিহত হয়, যার বেশিরভাগই ছিল শিশু। সৌদি সীমান্তবর্তী ইরাকের মরুভূমি থেকে কাতারের 26 শিকারীকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। বুধবার ভোরে সামারার 130 কিলোমিটার দক্ষিণে লাহাহ এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। ইরাকি কর্তৃপক্ষের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অপহরণকারীরা নাসারিয়া প্রদেশ থেকে এসেছে। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে বছরের এই সময় পাখি শিকারীরা মরুভূমিতে আসেন। আপনারা দেখছেন মিলেনিয়াম সংবাদ। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকায় স্থান করে নিয়েছে বাসুদেব গায়তোন্ডের তেল রঙে আঁকা একটি চিত্রকর্ম। মুম্বাইয়ের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি আয়োজিত এক নিলামে গায়তোন্ডের শিরোনামহীন ওই চিত্রকর্মটি 23,90,00,000 রুপিতে বিক্রি হয়। 1995 সালের চিত্রকর্মটি আঁকেন তিনি। এর আগে ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে ফ্রান্সিস সোজার চিত্রকর্ম সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল। সোজার বিক্রি হওয়া চিত্রকর্মটির মূল্য ছিল 40 লাখেরও বেশি মার্কিন ডলার। 1924 সালে মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন বাসুদেব গায়তোন্ড। তাকে ভারতের অন্যতম প্রধান বিমূর্ত চিত্রশিল্পী হিসেবে বিবেচনা করা হয়। ফিলিপিন্সের টাইফুন মেলোর আঘাতে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আরও কয়েক হাজার মানুষ টাইফুনের প্রভাবে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেলোর আঘাতে বেশ কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সামার প্রদেশে প্রচণ্ড বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে ডুবে সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝোড়ো বাতাসে বাড়ির ছাদ উড়ে এসে গায়ে পড়লে আরও 2 জনের মৃত্যু হয় সেখানে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এরই মধ্যে বিকল প্রদেশ থেকে প্রায় 7,20,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি গাছ পড়ে বেশ কিছু সড়ক পথও বন্ধ হয়ে গেছে সেখানে। এবারে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিজয়ের 44তম বার্ষিকী। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কোয়ারে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এ সময় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই সেখানে ঢল নামে জনতার। ফুলে ফুলে ছেয়ে যায় বেদিমূল। বজ্রের দৃঢ়তায় যারা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন অকাতরে, রণগর্জনে এই শ্রদ্ধা তাদের জন্য। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রদ্ধাবনত জাতির পক্ষে লাল সবুজের 30 লাখ কারিগরকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন বিজয়ের স্থপতিদের। এর পরপরই শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদের স্পিকার এবং সংসদের বিরোধী দলীয় নেতা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে প্রকৃত বিজয়ের স্বাদ পাচ্ছে দেশের মানুষ। রক্ত ছেনাতো এক যুদ্ধ, তারপর বিজয়ের লাল সূর্য। 44 বছরে বাংলাদেশ এখন হাঁটছে উন্নয়ন আর সমৃদ্ধির যুগল বন্ধনে। বড় অর্জন স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কার্যকর করা আর সুসংহত অর্থনীতি। বিজয়ের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের মানসপটে তাই নতুন এক বাংলাদেশের স্বপ্ন। অন্যদিকে বিশিষ্টজনরা বলছেন, এখন সময় এসেছে পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করার। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আধার কেটে আলো আসার এই দিন। খেলা করে সোনালি আলোর ঝিলিক, মানুষের কোলাহল জাগিয়ে তোলে ভোরের জাতীয় স্মৃতিসৌধ। হৃদয়পটে শেকল ভাঙার গান, বিজয়ের গান। শ্রদ্ধায় আর স্মরণের এই দিনে প্রাণের সব স্রোত যেন মিশে যায় বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক স্মৃতিসৌধে।
যাদের জীবন আর আত্মত্যাগের বিনিময়ে পাওয়া 56,000 বর্গমাইলের ভূখণ্ড আর একটি পতাকা ফুলের শ্রদ্ধায় স্মরণ করলেন তাদের। যুদ্ধ অপরাধের বিচার কার্যকরের পাশাপাশি দাবি উঠেছে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার। একই সময়ে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তারা। বিজয়ের 44 বছর উদযাপনে আজ মেতে উঠেছিল গোটা জাতি। রাজধানীতে বিজয় উৎসব রঙের দ্যুতি স্পর্শ করে গেছে নগর মানুষের হৃদয়কে। জাতিসংগীত আর শপথের মধ্য দিয়ে স্মরণ করা হলো সেই বীর সন্তানদের, যাদের জন্য আজকের এই বাংলাদেশ। ঘড়ির কাঁটা আর 4:31 বাজার সাথে সাথে সমস্বরে লাখো কণ্ঠ ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। মার মুখ যেন আর মলিন না হয়, সেই শপথই নেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের আয়োজন থেকে। যুদ্ধ অপরাধী মুক্ত বাংলাদেশের অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। একই জায়গায় 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ক্ষণে তুলে ধরা সেক্টর কমান্ডার্স ফোরাম। শপথ নেওয়া হয় জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলাদেশের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ছায়ানটের 4,000 শিক্ষক শিক্ষার্থীর কণ্ঠে উঠে আসে জাগরণের গান। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে এই আয়োজন বলে জানান ছায়ানটের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন। বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের শ্রদ্ধা নিবেদন শেষে এই র্যালি বের করা হয়। র্যালিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখন দেখবেন মিলেনিয়াম টিভি বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। দেশের মতো প্রবাসেও বিজয় দিবস পালন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার বাংলাদেশের দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল 11টায় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার শহীদুল ইসলাম। মালয়েশিয়া থেকে আহমাদুল কবির জানিয়েছেন, পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। মহান বিজয় দিবস উপলক্ষে সকালের শুরুতে রাষ্ট্রের পক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনার জেলা প্রশাসক মীর জহিরুল ইসলাম ও পুলিশ সুপার বিজয় বাসক এবং অন্যান্য অঙ্গ সংগঠন। আমাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, পরে সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সকাল 8টায় বরগুনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বিজয় দিবস প্যারেডের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মীর জহিরুল ইসলাম ও পুলিশ সুপার বিজয় বাসক। পরে সেখানে আয়োজিত শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে 44তম বিজয় দিবস পালিত হয়েছে। জঙ্গিবাদ নির্মূল, স্বাধীনতা বিরোধীদের বিচার সম্পন্ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে কুমিল্লায় 44তম বিজয় দিবস পালিত হচ্ছে। কুমিল্লা থেকে আমাদের প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানিয়েছেন, এ উপলক্ষে জেলা প্রশাসক, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন উড়ানো, পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে এর আয়োজন করা হয়। অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। এ সময় জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ বাহিনী, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও বিজয় র্যালি করেছে। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক এমপি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ ওমর ফারুক। ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল 9:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্কাউট ও রোভাররা। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদ জানিয়েছেন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় স্কাউটদের সদস্য ও শিক্ষার্থীরা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেন। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে সংবর্ধনা জানান পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। এর পূর্বে রাত 12:01 জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা টাঙ্গন নদীর তীরে অপরাজেয় 71 শহীদ মোহাম্মদ আলী ও শহীদ নরেশ চৌহানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। লক্ষ্মীপুরের রায়পুরে 200 মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রাকিপুর মার্চেস্টোনস একাডেমি মাঠে এই সংবর্ধনা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শামীম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, হাজী মাজেদা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজামুদ্দিন পাঠান, ডেপুটি কমান্ডার শফিউল্লাহ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, থানা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 10 জনকে সেলাই মেশিন, 200 জনকে কম্বল ও অর্থ সহায়তা দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজের শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কলেজের ক্যাম্পাসের প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিরাজ করে চরম উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, বুধবার বেলা 12:15টার সময় চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে বিজয় দিবসের ফুল দিতে আসে ছাত্রলীগ। ঠিক একই সময় ফুল দিতে আসে ছাত্র শিবিরও। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা মহসিন কলেজের সামনে অবস্থান নিলে তাদের উপর অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়ে মহসিন কলেজ শিবিরের নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীতে বিজয় দিবস 2015 পালিত হয়েছে। 9 মাসের সংগ্রাম ও 30 লক্ষ প্রাণের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি হৃদয় খান জানিয়েছেন, সকালে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। নরসিংদী মোসলেম ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে কুচকাওয়াজ প্রদর্শনী শেষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বলেন, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে জানা অজানা সেই সব শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাত 12:01 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রেস ক্লাব ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকালে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর এম আমানুল্লাহ। ভালুকা থেকে শফিউল্লাহ আনসারি জানিয়েছেন, এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও সালাম প্রদর্শন করে কুচকাওয়াজ অংশ নেয় পুলিশ, আনসার, বিডিভি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শারীরিক কসরত ও খেলাধুলায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি হাজী আব্দুর রহমান ও মডেল থানার ওসি মামুন অর রশিদ, ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির প্রমুখ। এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। রাশিয়ার সাথে নতুন বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে চীনের হেইলং জিয়াং প্রদেশে ইনকিউবেটরের উদ্বোধন করল দেশটি। এই প্ল্যাটফর্ম নতুন উদ্যোক্তাদের স্বল্প অর্থে কার্যক্রম শুরু এবং সহজভাবে কার্যক্রম পরিচালনার ব্যাপারে সহায়তা করবে। হেইলং জিয়াং প্রদেশের ডনিংয়ের এই কমার্স সেন্টারটির প্রতিষ্ঠাতা ইউরোপ এবং এশিয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং কোম্পানি। এছাড়া দুদেশের মধ্যে এটাই প্রথম ই কমার্স ইনকিউবেটর। দুদেশের মধ্যে ই কমার্সের মধ্য দিয়ে বাণিজ্য বাড়তে থাকায় 2020 সাল নাগাদ আরও 5টি ই কমার্স জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে চীন এবং রাশিয়ার। এছাড়া আগামী 5 বছরে রাশিয়ার সাথে বাণিজ্য পরিমাণ $5,000 কোটি উন্নীত করতে চায় চীনের হেইলং জিয়াং প্রদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু। 4 দিনের বাংলাদেশ সফর শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিনিয়োগ প্রবৃদ্ধি, রিজার্ভ সহ অর্থনৈতিক সূচকগুলোতে বাংলাদেশ অগ্রগতির প্রশংসা করেন কৌশিক বসু। তবে অবকাঠামো উন্নয়ন, আমলাতান্ত্রিক জটিলতা রোধ, করের আওতা বাড়ানো পরামর্শ দেন তিনি। দেশাত্মবোধ থেকেই জনগণ রাজনৈতিক স্থিতিশীলতা চাইলে বিনিয়োগ বাড়বে, তাতে অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
এছাড়া নিম্ন মধ্যম আয়ের দেশ হলেও এখনই বিশ্বব্যাংক সুদের হার বাড়াবে না বলে আশ্বাস দেন ডক্টর বসু। আর আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব মিলেনিয়াম খেলার খবর। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অজি অলরাউন্ডার মাইকেল হাসি। ভারতীয় ওয়ানডে খেলোয়াড় শ্রীধরন শ্রীরামও থাকছেন এই পরামর্শক দলে। ভারতীয় কন্ডিশনে মানিয়ে নেওয়া ও টি-20 ফরম্যাটে নিজেদের উন্নতি করতেই পরামর্শক হিসেবে মাইকেল হাসিকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। 2012-13 মৌসুমে ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে নিয়মিত খেলছেন 40 বছর বয়সী এই হাসি। ভারতীয় উইকেট স্পিন কন্ডিশনের পর্বটা বুঝে নিতে পরামর্শক হিসেবে থাকছেন ভারতের হয়ে 8 ওয়ানডে ম্যাচ খেলা বাঁহাতি স্পিনার শ্রীধরন শ্রীরামও। এবছর মাত্র একটি টি-20 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। সময়টা 1971-এর জুন। একটি নতুন দেশের জন্মের জন্য তখনও লড়াই করছিল গোটা জাতি। ঠিক সে সময় একটি দল ফুটবলার গড়ে তুললে একটি দল, যা শুধু স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল দলই নয়, গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এক বিজয় কেতনা বটে। বলা হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের কথা, যে দল প্রথম দেশের বাইরে লাল সবুজের পতাকা ওড়ায়, বিশ্বকে জানিয়ে দেয় বাংলাদেশের অস্তিত্ব। সেই দলের সদস্যরা জানিয়েছেন বিজয়ের এক অনর্গ্য গল্প। দৃশ্যপটে 71, স্থান ভারতের কৃষ্ণনগর। পূর্ব বাংলার এক দল তরুণ ফুটবলারের হাতে একটি পতাকা, সবুজ জমিনে গনগনে লাল সূর্য, মাঝে হলুদ মানচিত্র, স্বাধীন বাংলাদেশের মানচিত্র। দলটির নাম স্বাধীন বাংলা ফুটবল ক্লাব। ব্যবস্থাপক তানভীর মাজহার তান্না। দেশের ক্রীড়া জগতের অভিজ্ঞ এই সেনানী জানালেন স্বাধীনতার সেই দিনগুলোর গল্প, যে গল্প রোমন্থনে 40 বছর পরেও জড়িয়ে আসে কণ্ঠ। দর্শক, শেষ করব মিলেনিয়াম সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আসাদকে ক্ষমতায় রেখেই সিরিয়া সংকট সমাধানে রাজি যুক্তরাষ্ট্র। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি। অভিবাসী নীতি পুনরায় পর্যালোচনার আহ্বান জানালো পোপ ফ্রান্সিস। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এবং বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরামর্শক মাইকেল হাসি। এই ছিল মিলেনিয়াম সংবাদে। এছাড়া যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গী থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।